কে রাশেদ? জি। আমাকে বাড়ির কাজের মহিলার নাতনি তোর সাথে কেন? আর তুই পাঞ্জাবি পরা, ও বিয়ের শাড়ি পরা, ঘটনা কি? ঘটনা হইতেছে ভাইজান, আমি জান্নাতরে বিয়ে করছি। কি? এই তুই কি পাগল হয়ে গেছস? কি উল্টাপাল্টা কথাবার্তা কস? ভাইজান আমি উল্টাপাল্টা কথা বলতেছি না, যা বলতেছি সত্যিই বলতেছি। কিছুক্ষণ আগে কাজে অফিসে গিয়ে আমি আর জান্নাত বিয়ে করছি। কি ব্যাপার বৌমা, ডাকতেছো কেন? আব্বা দেখেন আপনার ছোটবেলা সর্বনাশ করে লাইছে। আমগো বাড়ির কাজের মহিলা জুলেখার নাতনি একটা এতিম অলক্ষী ফকিন্নির মায়ের আপনার ছেলে বিয়ে করে নিয়ে আসছে। অসম্ভব, আমার ছেলে রাশেদ কোনোদিন এই কাজ করতে পারে না। কি রাশেদ, বৌমা যা বলছে কি সত্যি? জি আব্বা, ভাবি যা বলতেছে সত্যিই বলতেছে, আমি জান্নাতরে বিয়ে করছি। সি 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 সি, এই কথা বলতে তো লজ্জা করলো না? আমার বাড়ির কাজের মহিলা তার নাতনি তুই বিয়ে করছস, আর সেই কথা আবারও করতে তোর? এই তুই জানোস না ওর পারদাদা 14 গোষ্ঠী আমাকে বাড়িতে কাজ করতো? এরকম একটা কামলার মাইয়া এতিম অলক্ষী, তারে কেমনে বিয়ে করলি? আব্বা, জান্নাতের দাদি এই বাড়িতে কাজ করছে এটা সত্য, কিন্তু আপনি কি এটা ভুলে গেছেন? আমি যখন ছোট ছিলাম আম্মা মারা গেছে, তখন জান্নাতের দাদি কিন্তু আমার কোলে পিঠে করে মানুষ করছে। তার বিনিময়ে সেই বাড়িতে থাকতো, খাইতো, তাকে টাকা দেওয়া হইতো, টাকার জন্য সে কাজ করছে। তুই এই ফকিন্নির বাচ্চারা বিয়ে করার আগে আমার জানাইলি না কেন? আমি কি মরে গেছি? আব্বা, আপনারা যদি এই বিয়ের কথা বলতাম আপনি তো এই বিয়েতে রাজি হইতেন না। জান্নাতের দাদি কিছুদিন ধরে অসুস্থ, খুব অসুস্থ আব্বা, মানে দাদি খুব দুশ্চিন্তার মধ্যে আছে। ওনার যদি কিছু হয়ে যায় জান্নাতের কি হইব? আমি দাদিরা কথা দিছি আমি সারা জীবন জান্নাতের দেখে রাখবো, সেই জন্য ভাবলাম দাদির যেহেতু কথাই দিছি ওরে বিয়ে করে ফেলে। আব্বা বিশ্বাস করেন, জান্নাত খুব ভালো মেয়ে, পড়ালেখায় ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আব্বা কোরআন তেলাওয়াত করতে জানে। আব্বা বিয়ে যেহেতু করিয়ে ফেলাইছি, জান্নাতের পুত্রবধূ হিসেবে মানে নেন। অসম্ভব, কোনোভাবে এই বিয়ে মানা হবে না। আর লেখাপড়া করলে কি হচ্ছে? হ্যাঁ, কামলার মেয়ে যতই লেখাপড়া করুক, কামলার মেয়েই থাকে, সে কোনোদিন সাহেবের মেয়ে হইতে পারে না। ছি 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 ছি। এইভাবে তুই আমার মান সম্মানটা ডুবাই দিলি। হ্যাঁ, কেমনে পারলি তুই আমার ভাই এরকম একটা কাজ করতে? কেমনে পারছে বুঝো না? ও আর ওর দাদি মিল্লা আমার দেবরে তাবিজ করে পাগল করে তারপরে বিয়ে করছে। ভাবি, আমরা গরিব হইতে পারি, কিন্তু তাবিজ তোমার কেমনে করতে হয় সেটা আমরা জানি না। আমি আপনার দেবরে জোর করে বিয়ে করি নাই, উনি নিজে স্বেচ্ছায় আমার বিয়ে করছে। রাশেদ, তুই যেভাবে এই মেয়ের বিয়ে করছস একই ভাবে কাজী অফিসে তালাক দিয়া ওর বাড়িতে পৌঁছাই দিয়া যা। আব্বা মাফ করেন, আমি আপনার এই কথা রাখতে পারবো না। আমি জান্নাতের বিয়ে করছি সংসার করার জন্য, তালাক দেওয়ার জন্য না। এই শুনো, আমি কোনো ফকিন্নির মেয়ের সাথে এক বাড়িতে থাকবো না। এই মেয়ে যদি এই বাড়িতে থাকে আমি এখন আমার বাপের বাড়িতে চলে যাব। আব্বা, এই মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আপনারে বলতেছি, আমি আমার বউ নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। তোরা এই বাড়ি থেকে যাবি কেন? তোরা তো অন্যায় করছ নাই, অন্যায় তো করছে। এই তোরে যা কইছি, এ মেয়ের তালাক দিতে কইছি, তা যদি না দেখ তোরে এমন শাস্তি দিব তুই কল্পনাও করতে পারবি না। আপা, উনি তো কোনো দোষ করে নাই, আপনি যা শাস্তি দেওয়ার আমার দেন, ওনারে কোনো শাস্তি দিয়ে না। জান্নাত, কি বলতেছো তুমি? তুমি তো কোনো অন্যায় করো নাই, আমরা বিয়ে করছি, বিয়ে একটা পবিত্র কাজ, আমরা ভুলও করি নাই অন্যায়ও করি নাই। তারপরেও যদি আব্বা শাস্তি দিতে চান দেন, আমি কোনোদিন জান্নাতের হাত ছাড়ব না। দেন, শাস্তি দেন। আমার কথার অবাধ্য হস তুই? তোর এত বড় সাহস! বাড়ির থেকে বাইরে বাইরে করতেছি। তোর আমি ছেলে বলে স্বীকার করি না, তোর আমি ত্যায্য করলাম।
দাদি, তুমি আমার আম্মা আব্বারে জ্ঞান করো না। জন্মের পর যাতে তারা আমার গলা টিপে মাইরা ফেলাইতো, কেন তারা আমার বাসায় রাখলো দাদি? এইসব কথা কইতেছস কেন বোন? কারণ আমি একটা পোড়া কপালে জন্মের পর বাপ মারে হারাইছি। অভাব, অনটন, দুঃখ, দুর্দশা দিয়েই বড় হয়েছি। ভাবছিলাম বিয়া শাদি কইরা স্বামীর বাড়িতে গেলে অন্তত সুখে থাকবো, কিন্তু আমার কপালে এটা হইল না। আমার স্বামীর বাড়িতে আমার ঠাই হইল না। আমার জন্য একটা নিষ্পাপ মানুষের ত্যায্যপুত্র করলো। আমি আসলে একটা অপয়া, অলক্ষী। আমার মরণ হয় না কেন? আমার মরণ দেয় না কেন? জান্নাত, এগুলো কি কইতেছো তুমি? আমার কপালে যা ছিল তাই হয়েছে। এগুলার জন্য তো তুমি দায়ী না। তুমি মন খারাপ করো না। না না, এই সব কিছুর জন্য আমি দায়ী। আপনার আমি একটা কথা বলবো, আপনি কি আমার কথা রাখবেন? কি কথা? আপনি আমার ডিভোর্স দিয়ে দেন। এইসব তুই কি কইতেছস? তোর কি মাথা খারাপ হইছে? হ্যাঁ, মাত্র বিয়ে হইছে, এখনো স্বামীর লগে বাসর হয় নাই, আর তুই কস দিবস দিতে? কারণ ওনার আব্বা ওনারে পেয়েছে আমার মতো চাকরের মায়ের লগে যদি সংসার করে, তাহলে কোনোদিনও ওনারে পরিচয় দিব না পোলা হিসেবে। আমার জন্য কেন উনি ওনার বাপেরে হারাইব, ওনার বাড়ি ঘর হারাইব? দেখেন, আমার যা হয় হোক, আপনি আপনার বাবার কাছে ফিরে যান। আমি তো আপনার আপন কেউ না। আপনি আমার জন্য এত কিছু কেন হারাইবেন কর? এটা তুমি কেমন কথা কইলা? তুমি আমার আপন কেউ না মানে? তুমি আমার স্ত্রী। আমি তোমার বিয়ে করছি তোমার সাইডে যাওয়ার জন্য না। দেখো জান্নাত, এখন থেকে তোমার সুখ দুঃখের সমস্ত কিছুর ভাগিদার আমি। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার সাইডে যাবো না। তোমার বিপদে আমি পাশে থাকবো, তোমার সুখের দিনও আমি পাশে থাকবো। কথা দিলাম, আমি কোনোদিনও ছেড়ে যাব না। দেখো, আজকে আমাদের বিয়ে হয়েছে, এই আনন্দের দিনে তুমি আর কান্নাকাটি করো না, মন খারাপ করে থাকো না। দাদি, একটু বুঝান। হরে বোন, সব ঠিক হয়ে যাব। ওই আল্লাহর উপরে ভরসা রাখ। যাই, আমি তোকে খাওয়ানোর ব্যবস্থা করি, তোরা কথা কর। জান্নাত, তুমি মন খারাপ করো না তো। তুমি যদি মন খারাপ করে থাকো, আমার তো আরো বেশি খারাপ লাগে। বললাম তো, সব ঠিক হয়ে যাবে। এবার একটু হাসো, হাসো। চাপটা মিয়া, এত লোকজন নিয়ে আমার বাড়িতে আসার উদ্দেশ্যটা কি? দিল ভাই, আমি জানি আপনার মাথাটা অনেক গরম আছে। আপনার মাথাটা ঠান্ডা করার জন্যই আমি আপনার সাথে কিছু কথা বলবো। আর আমার এইখানে কথা বলার জন্য আপনার এই ছেলে রাশেদ দাইকে নিয়ে আসছে। কাকা, রাশেদ এখন আর আমার বাপের পোলা না, আমারও ভাই না। আমার বাপে তারে ত্যায্য করছে। তার বিষয়ে যদি কথা বলতে আপনি এখানে এসে থাকেন, আমরা সেই কথা শুনবো না। দয়া করে আপনি এখান থেকে যান। আমি তোমার সাথে কথা বলতে আসি নাই আলমগীর, আমি কথা বলতে আসছি তোমার আব্বার সাথে। আচ্ছা ঠিক আছে, কি করবেন? দিলু ভাই, পোলাপান ভুল করব, অন্যায় করব, কিন্তু শাসন করা মা বাপের কিন্তু একটা দায়িত্ব আছে। আপনি এই যে তেজ্য কইরা বাড়ির থেকে বার করে দিছেন, এটা কিন্তু কোনো সমাধান হয় না। দিন শেষে সে কিন্তু আপনারই সন্তান। সে ভালো থাকলে আপনি ভালো থাকবেন। আপনার সন্তান যদি না খায়া রাস্তায় ঘুরে, তাহলে আপনি কিন্তু কষ্ট পাইবেন। এই জন্যই আমি কইতাছি, রাশেদরে যে আপনি রাগের মাথায় তেজ্য কইরা বাড়ি থেকে বাইর কইরা দিচ্ছেন, এটা পাল্টায় নেন। আপনার সন্তান আপনি বুকে টাইনা নেন। তোমরা যখন কইতেছো গ্রামবাসী এখানে আছে, আমি তেজ্যপুত্র করছি তারে, এটা উঠাই নিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার আপনি কি শর্ত? যে মেয়ে নিয়ে সংসার করতেছে,
সে মেয়ের তালাক দিতে হইবে। আর তার বাপ মা আমার বাড়িতে কাজ করছে, আমার বাড়িতে কামলা দিছে। তার দাদি কিছুদিন আগে আমার বাড়ি থেকে কাজ ছেড়ে গেছে। হ্যাঁ, সেই বান্দি দিয়ে আমার বাড়িতে বয়ে থাকবো, এটা মেনে নিতে পারবো না। তার তালাক দিতে বলো, তাহলে তারা আমি ক্ষমা করে দিয়ে বাড়িতে চলে যাবো। রাশেদ, তোমার আব্বা কি বলছে তা তো তুমি শুনছ। জি চাচা, শুনছি। দেখেন চাচা, আমি যারে বিয়ে করছি সে এতিম, বাপ মা দুনিয়াতে বাইসা নাই, একমাত্র বাইসা আছে দাদি। দাদিরও শরীর যে অবস্থা, আল্লাহ না করুক যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। আচ্ছা আপনি বলেন, এমন একটা মেয়ের আমি বিয়ে করছি, এখন যদি আমি তারে তালাক দেই আমার অনেক বড় পাপ হইব চাচা। আমি কোনোভাবে তারে তালাক দিব না, তার সাথে আমি সংসার করব। দিলু ভাই, আপনার ছেলে যেহেতু এই মেয়ের বিয়ে করে ফেলাইছে আর সে এই মেয়ের নিয়ে সংসার করতে চায়, আপনি আর ঝামেলা করেন না। ঝামেলা কোথায় করলাম? আমি তো কোনো ঝামেলা করি না, ঝামেলা মুক্ত করে দিছি। সে তো কয়ে দিছে যে আমাকে সংসার ছাড়তে পারবো, সে ওই যে চাকন্ডি বিডির হাত ছাড়া পারবো না। ভালো কথা, যা, আমি তার তেজ্য করে মুক্ত করে দিছি একবারে। এত করে বলার পরে যখন ও সিদ্ধান্ত নিতে ওই চাকর বাচ্চার লগে সংসার করব, আমার সিদ্ধান্ত আমি চেঞ্জ করবো না। ওর তেজ্য করে দিছে তো দিচ্ছে। আর পরে আমি নিজের সন্তান বলে কোনোদিন পরিচয় দিব না। কি হইল চাচা, শুনেন নাই আমার শ্বশুর কি বলছে? আপনারা এখন এখান থেকে যাইতে পারেন। এসব ফালতু বিষয় নিয়ে কথা বলার সময় আমাকে নাই। আচ্ছা দিলু ভাই, রাশেদরে যখন আপনার সন্তান বলে আপনি পরিচয় দিবেন না, তাহলে এক কাজ করেন, আপনার সম্পত্তি থেকে যেটুক সম্পত্তি রাশেদের ভাগে পাইব সেটুক দিয়ে দেন। ও আচ্ছা, এইটা হইলে ভেতরকার কাহিনী। হ্যাঁ, এই কাকা, আপনি কি ত্যায্য পুত্র মানে বুঝেন না? হ্যাঁ, না বুঝলে আবার আপনারা বুঝাই। ত্যায্য পুত্র মানে হইলো তারে এই এই আমার বাপের সহায় সম্পত্তি যাবতীয় যা কিছু আছে সমস্ত থেকে তারে ত্যায্য করে দেওয়া। সে আমার বাপের সহায় সম্পত্তির বিন্দু মাত্র কোনো অংশ পাইব না। আমি বাইসে থাকতে এটা জীবনে কোনোদিন হইতে দেব না। আর আপনি তার কাছ থেকে টাকা খাইয়া তার সম্পত্তি পাওয়াই দিতে আইছেন না? আপনারা আমি চিনি না? আলমগীর, মুখ সামলায় কথা কইও, কারে কি করতেছ? চাচা, চাচা আপনি থামেন, আপনি ঠান্ডা হন চাচা। বিশ্বাস করেন চাচা, আমি এই জায়গায় সম্পত্তির ভাগ নিতে আসি নাই। আব্বা, আমি সম্পত্তির ভাগ নিতে আসি নাই। আমি আসছিলাম তোমার সাথে বড় ভাইয়ের সাথে মিলমিশ করতে। আব্বা, আপনি যেহেতু আমারে মাইনে নিতেছেন না সন্তান হিসাবে, আমার ত্যায্য করে দিচ্ছেন, আমার সম্পত্তি লাগবো না, আমার খালি আপনার দোয়া লাগবো। আব্বা, এই মেয়েটা এতিম, আমারে আর আমার স্ত্রীর দোয়া করে দেন, তাইলে চলবো, সম্পত্তি লাগবো না। এই চলো, আব্বার কাছে দোয়া নিয়ে চলে যাই, একটু দোয়া করে দেন। আব্বা, আব্বা, বড় ভাই, চলো জান্নাত। বাপের যেহেতু দোয়াই পাইলাম না, চলো চাচা, চলো। এই, হ্যাঁ, তুমি এরকম চুপচাপ করে ঘরের মধ্যে বসে আছো কেন? হ্যাঁ, ওমা চুপচাপ কই, আমি দি মনের সুখে গান গাইতেছি। আর ঘরে বসে থাকবো না তো কই যাবো? তোমার ভাইরে তোমার বাপ ত্যায্য করে দিছে, এটাই তো সুযোগ। এই সুযোগে যত সয় সম্পত্তি আছে সব তোমার নামে লিখায় নাও। শোনো পারবিন, আমার বাইরে আমার বাপে তো ত্যায্য করে দিচ্ছে, আর তো কোনো ওয়ারিশ নাই। এখন আমার বাপের যত সম্পত্তি আছে সব তো আমিই পাবো, লিখে নিতে হইব কেন? এই বুদ্ধি নিয়ে চলো, তুমি যে একটা বোকা বলদ এটা আবার প্রমাণ করলাম। আরে তোমার ভাইরে তো তোমার বাপ মুখে মুখে ত্যায্য করছে, কাগজ কলমে তো করে নাই। আর ত্যায্য করলেও সন্তানেরা সম্পত্তির ভাগ পায়। আজ কেন হয় তোমার বাপের সম্পত্তির ভাগ দিল না, কয়দিন পরে যে সম্পত্তির ভাগ দিব না তার কোনো গ্যারান্টি আছে? মানুষের মন বদলাইতে সময় লাগে না। তাছাড়া রাশেদ যদি ওই মাইয়ারে ছাইরা চলে আসে তখন কি করবা? তখন তো সম্পত্তি দুই ভাগই হইব। এই জন্য তোমারে কইতাছি, আব্বার মাথা যখন গরম আছে, তুমি এই সুযোগে যত সয় সম্পত্তি আছে তোমার নামে লিখায় না। ঠিকই তো কইছো বউ, আসলেই তো যে কোনো সময় তো আব্বার মন বদলে যেতে পারে, তখন তো সম্পত্তি দুই ভাগ হয়ে যাব। না না না, এইটা হইতে দেওয়া যাব না, সমস্ত সম্পত্তি আমার লাগবে। এতক্ষণে তোমার এই কথা মাথায় ঢুকছে? আমি কতক্ষণ ধরে তোমার বুঝাইতেছি
শুন, আমি এখন আব্বারে ডাক দিব, তুমি আব্বারে সবকিছু বুঝায় তোমার নামে লিখে নিবে। দাও দাও, আব্বার ডাক দাও। আব্বা, আব্বা, আব্বা একটু এদিকে আসেন না। কি হয়েছে বৌমা? কি কিছু কইবে? আপনার বৌমা না আব্বা, আমি আপনারা ডাকাইছি ওরে দিয়ে। আপনার সাথে একটা জরুরি কথা আছে এই জন্য। কি এমন জরুরি কথা? মানে আব্বা, ওই আপনার তো বয়স হয়েছে, এই শরীরটাও বেশি ভালো যাইতেছে না, তো ভাবলাম যে একটা কাজ করে ফেলাইলে কেমন হয়। কি কাজ? না মানে আপনার সহায় সম্পত্তি যা আছে, ধরেন জমি জমা তো বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে, তো এগুলো তো আপনার একার পক্ষে এখন দেখাশোনা করা সম্ভব না এই শরীর নিয়ে। তাই বলতেছিলাম যে আপনি যদি আব্বা এগুলো আমার নামে লিখে দেন, মানে আমি চাইলে পুরো দায়িত্বটা নিয়ে নিব আর কি, তখন এই সমস্ত দেখাশোনার দায়ভার আমার। আপনি শুধু ঘরে আরাম করে বসে দিন যাপন করবেন। আলমগীর, আমি পয়সা থাকতে এই সম্পত্তি কারণে আমি রেস্ট্রি করে দেব না। আমার 2 ছেলে, আর কিন্তু ছেলে মেয়ে নাই। ছোট ছেলে তো তেজপুত্র কইরেই দিছি, আর আমি মরার পরে তোর বিষয় সম্পত্তি সবই তোর। ওরা রেস্ট্রি করে দেওয়া লোক কেন? কোনো আরিসিত নাই। না তারপর আব্বা, আপনি একটু ভাইবে দেখেন, রাশাদ যদি এরপরে কোনো ঝামেলা করতে আসে। এই যে আজকে দেখেন, আমাকে বাড়িটা গ্রামের মধ্যে কি একটা সম্মানিত বাড়ি, সেই বাড়িতে সে লোকজন নিয়ে এসে একটা ঝামেলা করলো, দেখছেন না? এই জন্য কইতেছি আব্বা, রাশেদ যাতে এরকম ঝামেলা দ্বিতীয়বার আর করতে না পারে, আপনি তার আগেই আপনার সম্পত্তিগুলো যদি আমার নামে লিখে দেন, ওর সাহস পাবো না এদিকে আসার আব্বা। রাশেদ যদি কোনো ঝামেলা করে, সেটার মোকাবেলা আমি করব। এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আর আমি তো বললামই, আমি জীবিত থাকা অবস্থায় কোনো সম্পত্তি আমি রেজিস্ট্রি করে দেবো না। বোমা, আব্বা, ভাত দাও, ভাত খেয়ে ওষুধ খামি, যখন খাওয়া টাইম হয়ে গেছে। আচ্ছা আব্বা, আপনি জান আমি কি, তুমি না বলছিলা তোমার ভাই চইলা গেছে, সব সম্পত্তি তোমার। এখন দেখলা, আমার তো মনে হয় তোমার আব্বা নিশ্চিত কোনো বুদ্ধি পাকাইতেছে। যতই বুদ্ধি পাকাক কোনো লাভ নেই। তুমি যেহেতু সম্পত্তির বিষয়টা আমার মাথায় ঢুকাইছো, যেইভাবে হোক আমার নামে সম্পত্তি আমি লিখে নিব। আপনি কি ভাবতেছেন? ভাবতেছি আমার সবকিছু থাকতেও কিছু নাই, বাপ থাকতেও এতিম, বাড়ি ঘর থাকতেও আমি ঘর ছাড়া, টাকা পয়সা অর্থ সম্পত্তি থাকার পরও আমি নিঃস্ব। এইভাবে কইেন না, আপনার মুখে এসব কথা শুনতে আমার খুব খারাপ লাগে। আপনি চিন্তা করেন না, আল্লাহ তো আছে, সব ঠিক হয়েছে। কেমনে ঠিক হইব জান্নাত? আমি তো চাকরি পাইতেছি না, চাকরিতে ভাই ভাতে ঠিকই, কিন্তু ফাইনালি চাকরি হয় না, কারণ আমি যে বসে টাকা দিতে পারি না, সেই জন্য। দাদি অসুস্থ, দাদির তো ওষুধ লাগবে, তার মধ্যে তুমি আসো, আমি আসি, সংসার কেমনে চলবো? তোমারে কি খাও, আমি কি খাবো? আল্লাহ যে কেন এত বড় বিপদের মধ্যে ফেলাইলো, আল্লাহ ভালো জানে। এসব নিয়ে আপনি ভাইবেন না তো। আমগো 14 গোষ্ঠী তো আপনাকে বাড়িতে কাজই করত, এখনো না হয় কাজই করুন। মানে চেয়ারম্যান স্যার বাড়িতে একটা কাজের মেয়ে লাগবে, ভাবতেছি আমি ওখানে কাম করবো, অন্তত খাওয়া থাকাটা তো চলে যেতে পারবো আমরা। খবরদার জান্নাত, ভুলেও এই কথা মুখে আনবো না। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার শরীরে রক্ত থাকবো, ততদিন তোমার মানুষের বাড়িতে কাজ করতে আমি দিব না। আরে আমি কি মরে গেছি কেন? কি হ্যাঁ, কাজ করতে হলে আমি করবো, আমি পুরুষ মানুষ। তুমি কাজ করবা কেন মানুষের বাড়িতে? জান্নাত, তুমি বাড়িতে থাকবা, দাদির দেখাশোনা করবা, আমি কাজ কর্ম করবো। তাছাড়া তুমি তো ভালো ছাত্রী, তুমি পড়ালেখাটা চালাই যাও, আমি তো আসছি। লেখাপড়া যে করবো, তারও তো একটা খরচ লাগবে।
এত টাকা পাম কই? আপনারও তো একটা চাকরি হইতেছে না। আপাতত কয়টা দিন আমি চেয়ারম্যান স্যার এখানে কাজ করি। আপনার একটা চাকরি হয়ে গেলে তারপর না হয় করবো না, আপনার বাধা কেন? আল্লাহর দোহাই লাগে, ভুলে আর এই কথা বলবো না। দেখো, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু এটা সহ্য করতে পারবো না যে আমার বউ মানুষের বাড়িতে কাজ করবো। এটা আমি মাইনে নিতে পারবো না। আমি চাকরি পাইতেছি না তো কি হয়েছে? দুনিয়া থেকে আরো কাজের অভাব আছে। দেখো জান্নাত, একটা না একটা কাজ আমি ব্যবস্থা করে ফেলবো। অন্য কি কাজের ব্যবস্থা করবেন আপনি? আপনি কি করবেন? দেখি কি করা যায়। তারপর খবরদার, তুমি ভুলেও কিন্তু এসব কাজ বাজের কথা বলবো না। এই ইমরান, কই যাস ভাই তারা? একটু ভাই একটু কামে যেতেছি। ও, রাশেদ ভাই, আপনার দেখে না খুব মায়া লাগে। আপনার বাপে আপনার এই ত্যায্য করে দিল, আপনার তার সয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু থেকে বঞ্চিত করে দিল। ভাই, এই সামান্য একটা কারণে আপনার এত বড় শাস্তি, এটা না কোনোভাবে মাইনে নেওয়া যায় না। আমার আব্বা যেটা ভালো মনে করছে সেটাই করছে। এগুলা নিয়ে এখন আর আমার কোনো আফসোস নাই। কি কোন ভাই, আফসোস নাই মানে? আর আপনি তো আপনার বাপের সয় সম্পত্তি এখন সবকিছু হারাইবেন, সবকিছু আপনার বড় ভাই পাইবো। আরে ভাই, আপনার জায়গায় আমি থাকলে এটা জীবনও মানতাম না। আপনি এটা কাম করেন, আপনি থানায় গিয়ে মামলা করেন, পুলিশ আইলে দেখবেন যে আপনার সম্পত্তি আপনারা ফিরে দিয়ে দেবে। দেখি করি তুই, আমি কার নামে মামলা করবো? আমার বাপের নামে? আমার ভাইয়ের নামে? হ্যাঁ, উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। না না, আমার পক্ষে কোনোদিনও বাপের নামে ভাইয়ের নামে মামলা করা সম্ভব না। দরকার পড়লে আমি না খাই থাকবো রে ভাই, তাও আমি মামলা করতে পারবো না। এই ভাই ইমরান, আমার একটু উপকার করবে? কি করতে হবে ভাই? টগর লোক আমার কাজে নিস না। কি কোন রাশেদ ভাই, আমরা করি মাটি কাটার কাম, আপনি এত বড় লোকের পোলা, লেখাপড়া জানেন, আপনি আমগুলো লোকে মাটি কাটার কাম করতে পারবেন? এছাড়া তো আর উপায় নেই রে ভাই। চাকরির তো বহু চেষ্টা করছি, হইতেছে না। এখন যদি কোনো কাজ কাম না করি তাহলে তো সংসার চালামো কেমনে? না খায় তো মরতেইব। রাশেদ ভাই, আপনি বুঝতেছেন না, মাটি কাটার কামে অনেক কষ্ট। আপনি কোনোদিন করেন না, এই কাম আপনি করতে পারবেন না। বাইরে মানুষ যখন অভাবে থাকে, কষ্টে থাকে, তখন সব পারে, আমিও পারবো। তাছাড়া তুই আমার ছোট ভাই হইয়া তুই যদি মাটি কাটতে পারোস তাহলে আমি পারবো না কেন? আমিও পারবো। আল্লাহর দোয়া লাগে ভাই, আমার এত বড় লোকে কাজে নেই। কাজ না করলে আমার বউ আমি দুজনে না খাই মরতেইব। ইমরান, রাশেদ জন এমন করে কইতাছে রে কাজে নে, কাজ পারলে করব, না পারলে বাদে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন চলে আমার কাছে দে। চল চল। কি হলো আপনার হাতে? দেখি তো। আল্লাহ, আপনার হাতের এই অবস্থা কেন? না হয়েছে কি, ওই কোদালটা মাটি কাটার কাজ করছি তো, এর আগে তো কোনোদিন আর মাটি কাটার কাজ করি নাই, এর লেগে ঠসা পড়ে গেছে। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি লেখাপড়া জানা একটা শিক্ষিত পোলা, এত বড় ঘরের পোলা, আপনি কেন মাটি কাটার কাজ করতে গেছেন? নাতিন জামাই, এই সমস্ত কাজ তোমার সাথে যায় না, তুমি এই সমস্ত কাজ করো না। কি করবো দাদি কোন, চাকরি বাকরি পাইতেছি না, সংসার তো চালাইতেই, সেই জন্য বাধ্য হইয়া মাটি কাটার কাজ নিছি। এটা ছাড়া তো আর উপায় নাই কোনো দাদি। তাছাড়া আজকে প্রথম দিন তো, অভ্যাস নাই,
সেজন্য ঠসা পড়ে গেছে। কয়েকটা দিন করলে দেখবো ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। খবরদার, আপনি আর কোনোদিন মাটি কাটার কাজে যাইবেন না। আমি আপনার এই সমস্ত কাজ করতে দিন না। দরকার পড়লে আমি না খায় থাকবো, তারপর আমি আমার জামাইরে এইসব কাজ করতে দিব না। আপনার মাটি কাটার কাজ বাদ দিয়া কালকে থেকে দরকার পড়লে অন্য কোনো কাজ করেন। আরে পাগল রে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কালকে থেকে আর মাটি কাটার কাজ করবো না, অন্য কাজ খুঁজো। এখন আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও তো। আচ্ছা, কি কি রান্না করছো? লাউ তরকারি রাঁধছি, ভর্তা বানাইছি, আর এই যে রুই মাছ ভাজি করছি। নেন, মাছের মাথাটা আপনি খাইবেন। কি হইল? আপনার মনটা খারাপ হয়ে গেল কেন? জামাই আব্বা মাছের মাথা খাইতে খুব পছন্দ করত। এই মাছের মাথা দেখা হয়তো তার বাপের কথা মনে পড়ে গেছে। আপনি ঠিকই কইছেন, আমার আব্বা অনেক শখ করে পছন্দ করে মাছের মাথা খায়। মাছের মাথা হলো আমার আব্বার পছন্দ। আব্বা সবসময় আমরা দুইটা বাইরে একসাথে নিয়ে খায়। যখনই খাইতো সবার আগে আব্বা মাছের মাথাটা নিত, আর আমরা দুই ভাই চাই চাই দেখতাম কি যে শান্তি করে আব্বা মাছের মাথা খাইতো। আজকে আমি একা একা খাইতেছি, আব্বা আমার পাশে নাই। আমার প্লেটে মাছের মাথা, আমার ভাই এই মাছের মাথা আমি খাইতে পারবো না কোনোভাবে। এই মাছের মাথা আমার গলাতে নামবো না। সরাও তো, রাখো রাখো, হালকা খাও না। আচ্ছা থাক, ঠিক আছে, আপনি নেন মাছটা খান। আমরা মাছের মাথা খাইতে হবে না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই তুই আব্বা কইলি কারে? তুই আব্বা কইলি কারে? কিসের আব্বা? হীরা যদি তুই আমার আব্বা কইছ চাকরের বাচ্চা, জিব্বা টাইনা ছিঁড়ে ফেলাবো তোর। এখানে কেন আছো সেটা কো। আপনার একটা অনুরোধ করতে আইছি। কিসের অনুরোধ? আপনার বলে আপনার অনেক ভালোবাসি। সারাটা দিন আপনার কথা চিন্তা কর, ঠিক মতো খাইতে পারে না, রাত্রে ঠিক মতো ঘুমায় না, সারাক্ষণ কান্না করে। হ্যাঁ, এই মুখটা দেখতে আমার একদম ভালো লাগে না। আপনার কাছে অনুরোধ করি, আপনার পোলারে আপনি ফিরাই নেন। আপনার শাস্তি দেওয়ার আপনি আমাদের দেন, ওনার আপনি ফিরাই নেন। আমি আপনার দুটা পায়ে পড়ি, আপনি আমার স্বামীরে ফিরাই নেন, তার সন্তান হিসাবে গ্রহণ করে নেন। আমি তার ত্যায্য করছি, মাফ করো তো প্রশ্নই আসে না। বরং পরিষ্কার বলে দিছি, তোরে তালাক দিয়ে যদি এই বাড়িতে আসে তাইলে আমি ওরা বাড়িতে উঠাই নেবো, তার আগে না। এখান থেকে যা করতেছি, ভালো চাচ্ছু যা। আমি যাইতেছি। আব্বা, গতকাল রাইতে আপনার পোলা খাইতে বইয়া কইলে আপনি নাকি মাছের মাথা অনেক পছন্দ করেন। আমি খুব আশা করি আপনার লেগে মাছের মাথা রান্না করে লয়ে এসেছি। আপনি যদি তরকারিটা খান তাহলে আপনার পোলা আর আমি খুব খুশি হব। খবরদার আব্বা, আপনি এই মাছের মাথা খাবেন না। এই মাছের মাথার মধ্যে বিষ আছে। এটা আপনি কি করেন ভাবি? মাছের মাথার মধ্যে বিষ থাকবো কেন? বিষ কেন থাকবো বুঝোস না? তুই এই মাছের মাথার মধ্যে বিষ মিশাইছিস, তার জন্য এই মাছের মাথার মধ্যে বিষ আছে। ভাবি, আল্লাহর দোহাই লাগে আপনি এইসব কথা কইেন না। আমি কেন মাছের মাথার মধ্যে বিষ মিশামু? আমার শ্বশুরে মারা ফেলানোর লাগা? আমার শ্বশুর তো তোরে এই বাড়ির বউ হিসাবে মাইনা নেয় না, তার পোলারে সে তীর্য করছে। এই জন্য আমার শ্বশুরে তোরা বিষ খায় মাইরা ফেলাইতে চাস, তোরা প্রতিশোধ নিতে চাস। আপনি এমন একটা কথা কইতে পারবেন? আমার বাপ নাই, যারে আমি বাপের মতো দেখি তার আমি মাইরা ফেলামো বিষ খাওয়াইয়া? ভাবি, আমরা গরিব হইতে পারি কিন্তু খুনি না। কাউরে মাইরা ফেলামো এই দুঃসাহস আমার নাই। আব্বা, আপনি বিশ্বাস করেন এই মাছের মাথার মধ্যে কোনো বিষ নেই।
তোর বিশ্বাসের পুষ্টি গিলাই কিরে দাঁড়া আসছিস কেন যা আব্বা চলেন আপনার ওষুধের সময় হয়ে গেছে খায়া ওষুধ খাবেন উঠেন ভাই 1250। তুমি কি আমি আজকে নতুন চালাইতেছি রিক্সা? আরে কি নতুন চালাইতেছি আপনি বুঝতেছেন কত দূর থেকে আইছি দেন। এই চালির থেকে আরে 20 টাকা ভাড়া। আরে ভাই আবার আর 10 টাকা দেন। থাপড়াবো কিন্তু বেশি কথা হইলে। রিক্সা দেবে চলো রাখো 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 বাবাজি ভাড়ার কথা তুমিও কিছু বললা না আর আমিও জিগাইলাম না কত ভাড়া তো তোমার কত দিতে হবো? না ভাড়া লাগবো না। ভাড়া তোমার গলাটা কেমন জানি চেনা চেনা লাগতেছে কে তুমি আরে মুখে ব্যাপার ঢেকে রাখছো কেন এই তুমি কে রাশেদ তুই রিক্সা চালা জি আব্বা। তুই রিক্সা চালাস ওটা আমার দেখতে হইল সি 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 তোর এত অত বেতন হ্যাঁ দুনিয়াতে এত কাজ থাকতো তুই রিক্সা চালাস চাকরি লেগে তো আমি বহু চেষ্টা করছি। চাকরি পাইতে গোশ লাগে মামা খালুর জোর লাগে। আমার তো মামা খালুও নাই টাকাও নাই, সেই জন্য চাকরি পাই নাই। বিয়া করছি, বউ আছে, সংসার আছে, না খাইয়া তো আর বউরে রাখা যাব না। তাই জীবন জীবিকার তাগিতে বাধ্য হইয়া রিক্সা চালাইতেছি। তোর যা মন চাই তুই তাই কর। এই নে টাকা রাখ। আব্বা আমি তো কইছি আপনার কাছ থেকে আমি ভাড়া নিব না। ভাড়া নিবি না কেন? তুই কি আমার দয়া করতেছস, দান করতেছস আমারে? আব্বা আপনার আমি দান করবো, দয়া করবো, এরকম ক্ষমতা কি আমার আছে? আপনি আমার জন্ম দিয়েছেন, লালন পালন করে বড় করছেন, পড়ালেখা করাইছেন, আমার লেগে বহুত কিছু করছেন, কিন্তু আমি তো আপনার লেগে কিছুই করতে পারিনি আব্বা। আজকে আমার সৌভাগ্য আব্বা, আমার রিক্সায় চড়ে আপনি আইছেন। আমি এই ভাড়াটা আপনার কাছে নিতে পারবো না। তুই আমার বারবার বাপ বাপ করতেছিস কেন? আমি তোর ত্যায্য করছি, সে কথা ভুলে গেছ? তুই আমার আব্বা কবি না, তোর আমি ত্যায্য করছি, তুই আমার সন্তান না। আব্বা আপনি আমার তেজ্য করছেন, আমি তো আপনার তেজ্য করি নাই। আপনি আমার বাপ ছিলেন, সারা জীবনই বাপ থাকবেন। যান বাড়িতে যান,
রোদের মধ্যে দাঁড়ায় থাকেন না, আমি আপনার ভাড়া নেব না। নতুন নাটক শুরু করছো না? আব্বার কাছ থেকে ভাড়া না নিয়ে আব্বার মনের মধ্যে ঢুকবা, সেই সূত্র ধরে বাড়ির ভেতরে ঢুকবা, তারপর আব্বার জমি জমি ভাগ বসাবি। হ্যাঁ, ভাড়া নিবি না তুই? নে, রাখ। আমি বেঁচে থাকতে এই বাড়ি তুই জীবনে কোনোদিন ঢুকতে পারবি না। যা যা, এই টাকা নিয়ে যা। কইছি না আমি ভাড়া নেব না। তেজ কত? আব্বা, আব্বা, এখানে রোদের মধ্যে দাঁড়ায় না থেকে বাড়ির ভেতরে চলেন। হ্যাঁ, বাড়িতে যাবো। কি দেখলাম, আমার পোলা রাশেদ রিক্সা চালায়। আলমগীর রে, কষ্টে আমার বুকটা ভেঙে যাইতেছে। আমার পোলা রিক্সা চালায়। ও রিক্সা চালায় না কি করে এটা তো আপনার এখন আর দেখার বিষয় না। আপনি তোরে ত্যায্য করছেন, তাই না? আর ও যে রিক্সা চালায় এটা তোর কর্মফল। যে যা কর্ম করব সেই অনুযায়ী সে তার ফল ভোগ করব। হ্যাঁ, আসেন বাড়ির ভেতরে আসেন, আসেন। আব্বা, আব্বা, কি কি হলো আব্বা? আব্বা, এই তোমরা তো এদিকে আসো। বাবা, বাবা, আমার গোটা খাইবার দাও। কোন সকাল থেকে না খেয়ে রয়েছি, পেট জল বানিয়েছি, কি দেয় বোমা? কেউ ডাকলে আয় না। আলমগীর, বাবা, আলমগীর, আলমগীর। প্রসাবের গন্ধে আমার তো দম বন্ধ হয়ে মরে যাওয়ার অবস্থা হইব। উফ, দুনিয়ায় এত মানুষ মরে, এই লুলাটা মরে না কেন? হ্যাঁ, ডাকেন কেন চিৎকার করে? কি হয়েছে? আরে এই সারাদিন আমি না খেয়েছি, সকাল দিকে তবু আমার খাইবাতে নাই। আমার কোনো খাইবাতে কি দেয়, আমার পেট চলে রেখেছে। আর আমি তো অনেক আগে পেশাব করছি, গন্ধে মুখে। খালি খাই 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 আর বিস্তার মধ্যে হাগিমুতি। হ্যাঁ, এই পারবেন, পারবেন? এই কি হইছে? আপনি চিল্লাইতেছো কেন? সকাল থেকে নাকি হারে কোনো খাওয়ান দাওয়ান দাও নাই, না খায় বলে পড়ে রয়েছে। এই আমি কি এইবারে দাসী না বান্দি যে তোর বাপের রান্না করে খাওয়াই দিব আমার? আমি এই অসুস্থ রোগী সেবা যত্ন করতে পারবো না। হ্যাঁ, সেবা যত্ন করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে যাবো। তোর বাপে বিছানা খায়, বিছানায় হাগে, বিছানায় মতে, এইগুলার গন্ধে আমার পেট ফুল্লা থাকে। এই পর্যন্ত তোর বাপে আমার 4 সেট বিছানা চাদর নষ্ট করছে। আমি আর এগুলো সহ্য করতে পারবো না। তুই তোর বাপের তোর ছোট ভাইয়ের কাছে দিয়ে যা। বৌমা, কি করতেছো বৌমা? যে পোলারে আমি তন্ত্রপুত্র করে বাড়ির থেকে বাইর করছি, অপমান অপদস্থ করে সমস্ত বিষয় সম্পত্তির থেকে তারে বঞ্চিত করে দিছি। এখন কোন মুখ নিয়ে তার সামনে জানাবো বৌমা? আমার ওই বাড়িতে বানাইও না বৌমা। এই বাড়ির এক কোনায় আমার একটুখানি জায়গা দেবে, ওইটা তো কুকুরে জ্বালাতন করুক না। তোমার বাপে যদি তোমার ছোট ভাইয়ের কাছে যাইতে না চায়, তাহলে অন্য কারোর কাছে দিয়া হোক। আরে অন্য কার কাছে দিব? আর জায়গা আছে নাকি কোনো জায়গায় দেওয়ার মতো? অন্য কোথাও যদি ফালাইতে না পারো তাহলে জঙ্গলে নিয়ে ফালাই দিয়ে আসো। তাও এই অসুস্থ রোগীর হাত থেকে আমরা বাঁচাও। সে যদি এই বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাবো। না 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 বৌমা, আমার এই বাড়ির থেকে কোনো আনে বানাইও না, করতে বানাইও না। আমার এখানে 1 টাকা দাও, আমি হেলে পড়ে থাকবো। আর 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 খাইবার চাম, আর খাইবার চাম না। আমার কি নাই, কি নাই। না, আপনি যদি এই বাড়িতে থাকেন তাহলে আপনার এই গুমুতের গন্ধে পেট ফেটে মরমু। তুমি ঠিকই কইছো। এই এই বাড়িতে এই অবস্থা যদি সে থাকে তাহলে এই গোমূত্রের গন্ধে আমরা অসুস্থ হয়ে যাবো। এর জঙ্গলে নিয়ে ফেলাই দিয়ে আসলে। বাবা রে, এটা তুই কি করছিস? আমি তোর বাপ, তুই আবার জঙ্গলে বানাই দিবি? আরে দূর, আমরা বাঁচলে না আপনার কথা চিন্তা করবো। এই তুমি খালাই রয়েছো কি লিগা? এই রাইতের বেলা জঙ্গলে ফালাই রেখে আসলে কেউ দেখবো না। তাড়াতাড়ি ধরো। কি হয়েছে? চায় রয়েছো কি লিগা? তাড়াতাড়ি ধরো, যাও মাথার পাশ দিয়ে ধরো। আমি কুড়াল যাবো না, আমি কুড়াল যাবো না, আমি কুড়াল যাবো না, আমি খাইবার চাম না, খাইবার চাম না, আমি খাইবার চাম না।
এই কেউ দেখা থাকে তাড়াতাড়ি চলো 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 আলমগীর বাবা করে নিয়ে এলি আলমগীর 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 ভর দুপুর বেলা কে শুয়ে রয়েছে দেখি তো গিয়া আব্বা না আব্বা 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 আপনি কই গেলেন আপনি কই আছেন আব্বা অসুস্থ হয়ে গেছে আব্বা আব্বা আছেন আব্বা 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 কি ব্যাপার আপনি কি কিছু ভাবতাছেন ভাবতেছি আব্বার তো কিছু ওষুধ লাগবো ওষুধগুলো না খাওয়ালে তো আব্বা সুস্থ হইব না কিন্তু ওষুধগুলো কেমনে কিনবো হাতে তো কোনো টাকা পয়সা নাই কেমনে যে কি করবো বুঝতেছি না আপনি একটা কাজ করেন এই আংটিটা বিক্রি করে দেন বিক্রি করে আব্বার লেগে ওষুধ আনেন আর শুধু ওষুধ খাওয়ালে হবো আব্বা তো অসুস্থ মানুষ ফল ফুটে খাওয়াইতে হবে এটা বেচছে আপনি ওষুধের ফল ফুটে নিন জান্নাত তুমি হাতের আংটিটা দিয়ে দিতেছো দেখো তোমার আমি বিয়ে করছি এমনি তোমার কিছু দিতে পারি নাই একটা আংটি দিছি এই আংটিটা তোমার আর আমার বিয়ার একমাত্র স্মৃতি না না আমি এই আংটি বেচতে পারবো না এটা রাখো তো পাগলামি করেন না আংটি গেলে আংটি আইব কিন্তু আব্বা যদি একবার চলে যায় আব্বার কোনো মিলতে পাবো না এই আংটির থেকে আব্বা অনেক বেশি মূল্যবান আপনি যান এই আংটিটা বেচা আব্বার ওষুধ আপনার ওষুধ নিয়ে যান জান্নাত তোমার বিয়া কইরা আসলে আমি ভুল করি নাই তুমি আসলে অনেক ভালো একটা মেয়ে
হ্যাঁ হ্যাঁ আপা, আপনি শোয়া থেকে উঠছেন কেন? আপনি অসুস্থ, আপনি তো পড়ে যাবেন। খাটের কিনারে বসছেন কেন? পড়ুন না, আমার খুব ভালো লাগতেছে খুব। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছে? হ্যাঁ, এই যে আমি হাত নাড়তে পারতেছি, এই যে এই যে পাও নাড়তে পারতেছি, এই যে হ্যাঁ এই যে বাবা, আব্বা সত্যি তো আপনি সুস্থ হয়ে গেছেন? আল্লাহ আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, আমার তো বিশ্বাস হইতেছে না। এই জান্নাত, জান্নাত দাদি, আরে দেখে যাও, আব্বা তো সুস্থ হয়ে গেছে, আমার আব্বা সুস্থ হয়ে গেছে। আপনি সুস্থ হয়ে গেছেন? আমি সুস্থ হয়ে গেছি বৌমা, তবে তোমরা যদি আমার সেবা তো ঠিক মতো না করতা, ডাক্তার না দেখাইতে, তাহলে মনে হয় সুস্থ হতে পারতাম না বৌমা। তোর বাবা রে, তোর সামনে হল বৌমার সামনে দাঁড়াইতে আমার খুব লজ্জা করতেছে। কি বলতেছেন আব্বা? আমার ওর সামনে লজ্জা করতেছে কেন দাঁড়াইতে? তোর আমি ত্যায্য করে দিছিলাম, তোর আমি দূর দূর করে তাড়িয়ে দিছিলাম, তোর আমি সন্তান বলে মনে করি নাই। বৌমারে চাকর বাচ্চাকে অপমান করছি, এও কইছি তুই বৌমার লোক সংসার করস, তার আমি তো পরিচয় কোনোদিন দিব না। উপরে নিরা খেলা দেখ, আজকে সেই চাকরের বাড়িতে আমার জায়গা হয়েছে, যে সন্তানরা আমি তথ্য করছি, তার পরিচয় দিতে চাই নাই, সেই সন্তানকে একেবারে সুস্থ করে তুলতে। বাবা রে, বাবা মা যদি কোনো সন্তানের কাছে ক্ষমা চায়, সে সন্তানের নাকি অমঙ্গল হয়। তোর মা তো নাই বাবা, আমি বাবা হয়ে তুই তোর কাছে ক্ষমা না চাই, আল্লাহ আমার ক্ষমা করবো না বাবা, তোর আমার মাফ করে দিস বাবা। আব্বা, এটা আপনি কি বলতেছেন? আমি আপনার সন্তান, আপনি আমার কাছে মাপ চাইতেছেন? আমারও তো আব্বা আপনি লজ্জায় ফেলে দিতেছেন। আপনি যে আব্বা সুস্থ হয়েছেন, তাতে আমরা অনেক খুশি। আপনি আমার সাথে যা যা করছেন আমার কিছু মনে নাই আব্বা, আমি সব ভুলে গেছি। মাদবর সাহেব, যদি কিছু না মনে করেন, আপনার একটা কথা জিগাই। একটাকে 10টা কথা দিলেন, আর মাদুরকে আমার লজ্জা দিয়েন না। আমি আপনার বয়স অনেক ছোট, আপনি আমার নাম দিয়ে রেখে দিলুক হই, এবার কোন আপনি আমার কি করবেন? আপনি তো আমার আত্মীয় হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আচ্ছা আমারে কোন তো, আপনি ওই জঙ্গলে পড়ে আসলেন কেন? আব্বা, এটা আমারও কথা। আপনি জঙ্গলের মধ্যে কেন পড়েছিলেন? আগে অবশ্যই আমি জিজ্ঞেস করতাম, ডাক্তার নিশ্চিত করছে আপনার লোক উল্টা পাল্টা কোনো কথাবার্তা বলতে, সেই জন্য আব্বা আপনার জিজ্ঞেস করে নাই। এখন বলেন তো, জঙ্গলের মধ্যে কেন পড়েছিলেন? জঙ্গলে কেন পড়ে আসছিলাম এই কথা আমার জিজ্ঞাসা আমি কইতে পারবো না। আব্বা, এই কথা অবশ্যই আপনার বলতে হইব। আপনার বাড়ি ঘর আছে, আপনার বড় ছেলের বউ আছে, এত কিছু থাকতে আপনি জঙ্গলে কেন পড়েছিলেন সেটা কোন? আব্বা, আমি আপনার জঙ্গলে দেখে তো খুব ভয় পেয়ে গেছিলাম, ভাবছি আপনি মনে হয় বাচ্চা নাই। আব্বা কোন না, কারা আপনার এমনি জঙ্গলে ফালা রেখে গেছে? আব্বা চুপ করে থাকেন না, বলেন। বাগান দে, তার চোদ্দের কিছুদিন পর আমার স্ট্রোক করে আমার এক সাইড পড়ে যায়, প্যারালাইসিস যায়, আমি হাঁটতে চলতে ফিরতে পারতাম না। বাঁকড়া ধরে বাঁচতে চাইছি তোর কাদায় দিয়া, তারা আমার উপর অতিষ্ঠ হয়ে গেল, আমার ঠিক মতো খাইতে দিত না, আমার ডাক্তার দেখায় নাই, কোনো ওষুধপত্র খাওয়াই নাই, মরার মতো পয়রা ছিলাম। বিস্তার পায়খানা বেশম করবি, আমার বিরক্ত হইয়া বাজার দিয়ে আমার বাইরেই বালাইতো, আমার কাছে যাবে মাথায় রাখবো বলে রাতের অন্ধকারে আমার বড় পোলা তার বউ আমার জঙ্গলে নিয়ে কি এত বড় সাহস? আমি ওই রাইতে বাজার কি ভয় আমি পাইছি, আমার মশায় কামড়াইছে, আমার পিঁপড়ায় কামড়াইছে, আমার পোকা মাকড়ে কামড়াইছে, ভয় হয়েছে, এই বুঝি আমার বিষাক্ত পোকা মাকড়ে কামড় দিয়ে বাইরে আমি জ্ঞান হারাই ফেলি। যখন জ্ঞান ফিরে তখন দেখি যে ভোর হয়ে গেছে, রাত কুন্দায় দিকেছে, বাড়িটা বাজার। আপা এসব কথা বললেন না, আমি নিতে পারতেছি না, আমার বুকটা পাইকা যেতেছে। আব্বা, ওগো কত বড় সাহস আমার বাপরে জঙ্গলে ফেলা যায়। কষ্ট ওগো, আমি উচিত শিক্ষা দিব, উচিত শিক্ষা দিয়ে ছাড়া।
তুই? এই তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরে চিল্লাস? সবাই তো তোর নাম ধরে চিল্লাইতেছি, এরপর তুই কি করবো তুই খালি ছায়া দেখ। এই তোর দাও কেন নামা? তোরে আর তোর বউরে কোপাইয়া কাইটটা কুচিসি কইরা আমি নদীতে বাসামু। আয় আলমগীর, তুমি কি পাগল হইছো? এগুলো কি কইতাছো? আম করে কাটতে কুচি কুচি করবা মানে? আমরা কি করছি? কি করছি আমরা? ও কি করছিস বুঝছস তো? এই কুলাঙ্গার, এই তুই তো একটা কুলাঙ্গার। যে বাপ তোরে জন্ম দিছে, যে বাপ তোরে বড় করছে, পড়ালেখা করাইছে, সব সম্পত্তি তোরে দিছে, সেই বাপ অসুস্থ হওয়ার লগে লগে তার সেবা যত্ন না করে জঙ্গলে ফালাই দিয়েছস। এখন আবার কইতাছস কি করছি? হ্যাঁ তোরা দুজনে রে। ভাই ভাই আমারে মাফ করে দে ভাই, আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে। ওরে মারিস না রাশেদ, ও ভালো হোক মন্দ হোক, ও আমার সন্তান। ওর উচিত ছিল আমি যখন অসুস্থ হয়েছিলাম আমার সেবা যত্ন করা, কিন্তু তা করে নাই। তাই বইলা আমি তো আমার সন্তানের মৃত্যু দেখতে পারবো না। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হইতেছে বাপের কাজের উপর সন্তানের লাশ। সেই লাশের বোঝা আমি বহন করতে পারবো না বাবা। তুই ওরে সাইরে দে, তোর কাছে আদর করতেছি বাবা, তুই ওরে সাইরে দে। আব্বা ঠিকই কইতাছে, আপনার ভাইজানের মাইরেন না, সে আপনার রক্ত, সে আপনার ভাই, আপনি তারা সাইরা দেন। দেখছেন ভাইজান, দেখছেন বাপ কারে কয়? যে বাপ আপনার জন্ম দিল, আপনার বড় করলো, দুনিয়ার আলো বাতাস দেখাইলো, সেই বাপ অসুস্থ হয়েছে বলে তার রাস্তায় ফেলে দিলেন, জঙ্গলে ফেলে দিলেন। হ্যাঁ আপনি জানেন এই আমার বাপ সারাটা রাত বৃষ্টিতে ভিজছে, মশার কামড় খাইছে, ভয়ে আতঙ্কিত হয়ে জ্ঞান হারায় ফেলছে। একটাবার কি ভাবছেন রাতের বেলায় তো আব্বার শিয়াল কুকুরে খেয়ে ফেলাইতে পারতো, সাপে কামড়তে বাইরে ফেলাইতে পারতো, পারতো না? এত বড় অন্যায় করলেন আপনি, তারপরও সেই বাপ আপনার মারতে নিষেধ করতেছে। এবার বুঝেন বাপ কি জিনিস। খারাপ হয়েছেন কেন? মাপ চান আপনার কাছে, মাপ চান। না, ওর মাফ চানোর দরকার নেই। যার কারণে আমার এত ভালো সন্তান, যারা আমি ঘর ছাড়া করছি, যারা আমি ত্যায্য করছি, আমি ভুল করছি, আজকে ওরা ত্যায্য করুন না আব্বা, বড় ভাইরে আপনি তেজ্য পুত্র করেন না আব্বা। একজন তেজ্য পুত্রের যে কি কষ্ট, কি যন্ত্রণা, এটা আমি বুঝি আব্বা, আমি বুঝি। বাপ মা মারা গেলে সন্তান এতিম হয়, অথচ একজন তেজ্য পুত্রের বাপ্পা থাকতেও এতিম। বাপ্পার বাড়িঘর থাকতেও তার বাড়িঘর নাই, বাপ্পার সাথে রাস্তায় দেখা হইলে কথা বলতে পারে না, বাপ্পার বাড়িতে যাইতে পারে না, ভাই বোনের সাথে কথা বলতে পারে না। এটা তো আব্বা মৃত্যুর আরো যন্ত্রণা আব্বা। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আব্বা, আমি যে কষ্ট পাইছি, যে যন্ত্রণা পাইছি, আমি চাই না আমার বড় ভাই সে কষ্টটা পাক। আব্বা আমার একবার তেজ্য করে আপনি ভুল করছেন, আমি চাই না আপনি দ্বিতীয়বার ভুল করেন। সন্তান যদি ভুল করে, অন্যায় করে, তার শাস্তি দেন, শিক্ষা দেন, কিন্তু বাপ্পার দরজা চিরতরে বন্ধ করে দিয়েন না, বাপ্পার ভালোবাসা চিরতরে বন্ধ করে দিয়েন না আব্বা। আলমগীর, বাবার তোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই। তোর কারণে, তোর বউর কারণে যে ছেলে আমার এত ভালোবাসতো, যে ছেলে আমার এত সেবা যত্ন করতো, দেখভাল করতো, সেই ছেলে বাড়ি ছাড়া করতে, ঘর ছাড়া করতে আমি ত্যায্য করছি। সেই ছেলে যদি তোর ক্ষমা করে, তাহলে তোর ক্ষমা আছে, নাহলে তোর ক্ষমা নাই। ভাই রে, আমি সম্পত্তির লোভে পড়া বউয়ের প্ররোচনায় আমি তোর সাথে খারাপ ব্যবহার করছি, তোর বাড়ি থেকে বাড়ি করে দিছি। বড় ভাই হয়ে আমি তোর কাছে মাপ চাইতেছি ভাই, আমারে তুই মাপ করে দে। না বড় ভাই, এটা কি করতেছেন? হ্যাঁ ভাই, তুমি আমাকে মাফ করে দাও। ভাবি, ভাইজান, তোমরা দুজনই আমার বড়, আমি তুমি ছোট। আমার কাছে মাপ চাই, আমার অপরাধী বানাইও না, অপরাধী বানাইও না। কিন্তু একটা কথা দাও, এখন থেকে যতদিন বাঁচবো একসাথে বাঁচবো, একসাথে মিলামিশা চলবো। এই যে আম্মু বাবা যত জীবন বাইসে থাকবে তত জীবন সেবা করবো। বড় ভাই কথা দেন, কথা দেন। হ ভাই, আমরা আমরা এখন থেকে মিলামিশা থাকুন।
আব্বা বড় ভাই বলছে এখন থেকে মিলামিশা থাকবো।